সুস্মিতা দি, ভারতের তরফ থেকে ইতিমধ্যে বার্তা দেয়া শুধু নয়, একেবারে বিদেশ সচিবের উপস্থিতি অর্থাৎ একটা চাপের জায়গা বাংলাদেশের ওপরে তৈরি হলো, বা আগে থাকতেই আন্তর্জাতিক মহল থেকেও যদি আমরা দেখি নানান বার্তা আসছিল। কোথাও কি মনে হয় সমস্যার সমাধান হবে? অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ চলছে সেই জায়গা থেকে স্বাভাবিক পরিস্থিতির দিকে এগোতে পারে? না, আজকে যে বিদেশ সচিব গেছে এটা তো যাওয়ার দরকার ছিল। তার কারণ হচ্ছে আজকে বাংলাদেশে আমরা যে উন্মাদনা দেখতে পাচ্ছি, মৌলবাদীদের যে উন্মাদনা, এই উন্মাদনা এবং এই যে আস্ফালন, এর ফলে দুটো রাষ্ট্রে মানে দেশের মধ্যে যেভাবে আজকে একটা অস্থির পরিবেশ তৈরি করেছে, এই অস্থির পরিবেশকে আমরা যাতে সঠিকভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি তার জন্য আমাদের বিদেশ সচিবের যাওয়া খুব দরকার ছিল। এবং আমরা বারংবার বলছি যে আজকে যেখানে বারংবার আমরা শুনছি আজকে সংখ্যালঘুরা আক্রান্ত এবং সংখ্যালঘুদের আজকে হিন্দুদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হচ্ছে, আজকে মন্দির ভেঙে ফেলা হচ্ছে, মন্দিরের বিগ্রহ ঠাকুর ভগবানের বিগ্রহ ভেঙে ফেলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতবর্ষের অবশ্যই কঠোর একটা পদক্ষেপ নেওয়া উচিত। সেই জায়গায় আমরা কি দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে পুরো নীরব। আমরা চাইছিলাম যে ওনারা কিছু একটা বিবৃতি দিক কিংবা সংসদে। বিদেশ সচিব তো গেলেন না, আমি এটা বলছি আজকে বিদেশ সচিবকে আমি প্রথমেই শুরুটা ক্লিক করলাম যে বিদেশ সচিবের যাওয়া দরকার ছিল, এইটাই দরকার ছিল। কিন্তু আমরা তার থেকেও বেশি আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক্সপেক্ট করেছিলাম যে তারা হয়তো কিছু বলবেন। তারা সংসদে আজকে শীতকালীন অধিবেশন চলছে, সংসদে শীতকালীন অধিবেশনে সাংসদদেরকে তাদের কি এজেন্ডাটা কি সেটা সম্বন্ধে তারা আলোচনা করবেন। তারা কোনো কিছুই সেটা আলোচনা করলেন না, আমরা দেখলাম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এবং তার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আস্তে আস্তে মুখ খুলছেন যখন শুনেছেন যে কলকাতা 4 দিনের মধ্যে দখল করবে, এরকম একটা বিবৃতি, হাস্যকর বিবৃতি আমরা শুনতে পেলাম। আমাদের আজকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে যদি কোনো অস্থির পরিবেশ তৈরি হয় তাহলে সবচেয়ে বেশি ভাবে এফেক্টেড হব কিন্তু আমরা পশ্চিমবঙ্গ এবং তার সাথে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেগুলো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো ভাবতে হবে আমাদের আর্থসামাজিক নীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে জিডিপি গ্রোথ যেভাবে বেড়ে চলেছে, আজকে যেই পরিস্থিতি, আজকে সেই পরিস্থিতিতে আমাদের দেশে যদি আরও অনুপ্রবেশকারীরা ঢুকতে থাকে তাহলে সেই অনুপ্রবেশকারীদের আমরা জায়গা দিয়ে আমাদের তারপরে ভবিষ্যতে আর্থসামাজিক অবস্থা কি দাঁড়াবে সেই জায়গায় একটা ভাববার বিষয় আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে যেভাবে তাদের উপরে নির্যাতন চলছে, এই সংখ্যালঘুদের উপরে কেন নির্যাতন চলবে? আজকে আমাদের ভারতবর্ষে আজকে তো আমরা সংখ্যালঘুদের উপরে এই নির্যাতন কোনোদিনও বরদাস্ত করব না। আমরা সবসময় বলে এসেছি ইউনিটি ইন ডাইভার্সিটির কথা, আমরা বলে এসেছি যে আমরা হিন্দু একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভারতের বিদেশ সচিব গিয়ে তো সেই কড়া বার্তাই একদম কড়া বার্তা দিয়েছে, অবশ্যই কড়া বার্তা দিয়েছে। সেটাই আমি তোমাকে প্রথমেই বললাম, এটা যাওয়া দরকার ছিল। এবং তারা যে আস্ফালন করছে এবং তারা চিন্ময় কৃষ্ণ দাসের একটা ধিক্কারজনক ঘটনা শিলাজিৎ, যে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোন একটা উকিলকে দাঁড়াতে পর্যন্ত দিল না, আজকে তাকে আইনি সহায়তাটা পর্যন্ত পেল না। যেটা তরুণ যদি বললো, আমি আবার সেটা রিপিট করতে বাধ্য হচ্ছি যে কাসবের মতো লোকেরাও আমাদের দেশে সেখানে আইনি সহায়তা পায়। এবং আজকে যেভাবে সংখ্যালঘুদের প্রত্যেকটা মন্দির ভাঙছে, এটা কিন্তু সত্যি একটা চিন্তার বিষয়। তার ফলে আমাদের দেশে কিন্তু একটা অস্থির পরিবেশ তৈরি হতে পারে। দেশের অস্থিরতার প্রসঙ্গ কেন বলছেন আমরা জানার চেষ্টা করব। ভাস্করদা, দেখুন, আমরা এই যে আলোচনাগুলো আজকে করছি, আজকের মধ্যে ডেভেলপমেন্ট এটাই যে আজকে বিদেশ সচিবের সঙ্গে ওখানে একটা বক্তব্য বা রেখেছেন। দেখুন, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের গণতন্ত্রের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা বহু ক্ষেত্রে দেখা গেছে যে এটা হয়নি। এরকম হয়েছে যে শেখ মুজিবুর রহমান খুন হয়েছেন, তার বাড়িতে লুট হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে। গণতন্ত্রের প্র্যাকটিস যেটা বলে সেটা ভারতবর্ষে যতটা হয়েছে সেটা বাংলাদেশে হয়নি। এবং পরবর্তীকালে আমরা দেখেছি ভারত বিরোধী একটা মনোভাবের ফলে ওখানে বিভিন্ন সময় ভারত বিরোধী একটা মনোভাবের অভ্যুত্থান হয়েছে। বিভিন্ন সময় হয়েছে। আপনাকে একটা জিনিস বলতে হবে যে আপনি কোনো জিনিস আজকে বাংলাদেশে বার্তা দিলেন, বাংলাদেশ কি সেই জায়গায় আছে এক্সিকিউট করার জায়গায়?
বিদেশ সচিব গিয়ে ভারতবর্ষের বক্তব্য বা হিন্দুদের ওপরে বা সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ না খাওয়া বিভিন্ন বিষয়ে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা এক্সিকিউট করার জায়গাতে কি মোহাম্মদ ইউনূস আছেন কিনা, ওখানের কেয়ারটেকার গভর্নমেন্ট আছেন কিনা, তাদের এই নিয়ন্ত্রণ আছে কিনা, পুলিশের ওপরে নিয়ন্ত্রণ, তারা কি চাইছেন, সেই জায়গাটাতে আমরা এখনো জানি না। যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি কি কাজ করছে। আজকে যে সংরক্ষণ বিরোধী আন্দোলনের ফলে তারপরে যেখানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে উনি যখনই এখনো প্রধানমন্ত্রী হিসাবে রেজিগনেশন না দিয়ে চলে যাওয়ার পরে মোহাম্মদ ইউনূসকে যে দায়িত্ব দেওয়ার পরে তারপরে সেই কমিটির বক্তব্য আমরা জানতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি কি কিছু মানুষের উস্কানিমূলক বক্তব্য, হাস্যকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায়। তাহলে ভারতবর্ষ আগামী দিনে এই বার্তা দেওয়ার পরেও যদি বাংলাদেশের অবস্থার উন্নতি না হয়, সংখ্যালঘুদের ওপরে এই সমস্যাগুলো চলে এবং মানে অদ্ভুত টাইপের মানে দিল্লি দখল করে নেবো ইত্যাদি ইত্যাদি, সেগুলো অপ্রাসঙ্গিক, মানে যেগুলো হাস্যকর, সেই ঘটনা যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষে কি হবে। যেটা ফেলিওর আজকে বাংলাদেশের এই জায়গায় পৌঁছানোর আগে আমাদের ইন্টেলিজেন্স এই পার্শ্ববর্তী রাষ্ট্রের এই পরিস্থিতির উদ্ভব হতে চলেছে, এইটার এই বার্তা কি ভারতবর্ষের কাছে ছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।